ওয়েলকাম ব্যাক টু ইয়ার ফেভারিট এডুকেশনাল ইউটিউব চ্যানেল পরীক্ষার প্রস্তুতি। তোমরা যারা আইসিডিএস এক্সাম দেবে, এবার ফার্স্ট টাইম এরকম এক্সাম হচ্ছে, তো অনেকেই বুঝতে পারছো না যে কতটা স্কোর করলে সেফ জোনে থাকবে। তো অনেকে তোমরা রিকোয়েস্ট করেছো যে একটা কমপ্লিট সাজেশন দেওয়ার জন্য এবং সেই সাথে কীরকম নাম্বার পেলে তোমরা ইন্টারভিউর জন্য ডাক পাবে। তো আমি এখন এসআইয়ের এক্সাম নিয়ে খুবই ব্যস্ত আছি, সেই জন্য কমপ্লিট আনসারটা তোমাদেরকে, সাজেশনটা তোমাদের দিতে পারছি না, কিছুদিন পরে দেবো। তবে আজকে মোটামুটি একটা তোমাদেরকে আভাস দিয়ে রাখছি যে কীরকম স্কোর যেতে পারে, তার কারণ নতুনই একবারে, তো তোমরা অনেকেই বুঝতে পারছো না, মানে কিছুই আন্দাজ করা যাচ্ছে না। তো মোটামুটি যুক্তি সহকারে কতটা স্কোর করলে তোমরা সেফ জোনে থাকবে বা ইন্টারভিউ ডাক পাবে সেটা আমি একটু বোঝানোর চেষ্টা করছি। দেখো, ফার্স্টে বেঙ্গলিটা নিয়ে আসি। বেঙ্গলিতে একটা কিন্তু রিপোর্ট রাইটিং থাকবে। এবার এখানে মার্কস ডিস্ট্রিবিউশনটাও বলা নেই যে কোনটায় কত থাকবে। বেঙ্গলিতে কিন্তু রিপোর্ট রাইটিং, ট্রান্সলেশন, প্রেসিস এই তিনটে থাকে, আবার গ্রামার থাকবে। তা আমি ধরে নিলাম যে রিপোর্ট রাইটিং, ট্রান্সলেশন, প্রেসিসে 80 মার্কস থাকবে আর গ্রামারে 20 মার্কস থাকবে। তাহলে দেখো যে রিপোর্ট রাইটিংয়ে যদি 30 মার্কস থাকে ধরে নিই, এবার এটা কমতেও পারে, হয়তো 20 বা 25 দিতে পারে, তাহলে সেই অনুযায়ী পার্সেন্টেজটা বাড়বে বা কমবে। রিপোর্ট রাইটিংয়ের ক্ষেত্রে যদি 30 মার্কস থাকে, তো মোটামুটি অ্যাভারেজ 12 থেকে 18-এর মধ্যে কিন্তু পাওয়া যাবে। মানে তুমি যদি অ্যাটেন্ড করে আসতে পারো, মানে ফরম্যাটটা যদি ঠিকঠাক থাকে এবং যদি কিছু মশলা বা কিছু যদি লিখে আসতে পারো, তাহলে অবশ্যই 12 নম্বর তো পাবেই, এবং সেটা ম্যাক্সিমাম 18 নম্বর পর্যন্ত পাওয়া যাবে। অনেক আরও নম্বর বেশি পাওয়া যেতে পারে, হয়তো কমন যদি পেয়ে যাও বা সেইভাবে যদি ঠিকঠাক মেটেরিয়ালস থাকে, তাহলে সেক্ষেত্রে 20-22 পর্যন্ত পাওয়া যাবে। কিন্তু আমি এটা ধরে নিলাম 12 থেকে 18। ট্রান্সলেশনের ক্ষেত্রে একটু বেশি নম্বর পাওয়া যায়, যারা তোমরা ইংলিশে যাদের ভালো দক্ষতা আছে সেই ক্ষেত্রে কিন্তু 16 থেকে 20 আমি ধরলাম। এবারে চলে আসি প্রেসিস রাইটিং। প্রেসিস রাইটিংয়ে কিন্তু খুব নম্বর কম পাওয়া যায়, কারণ একদম যদি হুবহু ঠিকঠাক যদি বুঝতে না পারা যায় ফ্যাক্টটা, তাহলে কিন্তু নম্বর কমে যায়, সেই জন্য আমি 8 থেকে 10 ধরলাম। এবারে গ্রামার পোর্শনে মানে ব্যাকরণে আশা করি বাংলাতে ভালো নাম্বার পাবে, তাও আমি কম করে 12 ধরে রাখলাম। অনেকে অনেক বেশি পাবে, 14-15 হয়তো পেয়ে যাবে। তাহলে এই রকম যদি আমি ধরি, তো টোটাল যেটা হয় বেঙ্গলিতে 55। আমি এটা কিন্তু এখন জেনারেল হিসাবে বলছি, মানে আমি এখন জেনারেল হিসাবে বলছি, পরে আলাদা আলাদা ক্যাটাগরি ওয়াইজ আমি পরে ডিসকাস করছি। তো আমি ধরে নিলাম যে বেঙ্গলি 55 হলো, এইগুলো যোগ করে অ্যাভারেজগুলো যোগ করে 55 হয়। সেই হিসেবে ইংলিশে আমরা সবাই যারা বাঙালি স্টুডেন্ট, তো আমাদের কিন্তু ইংলিশে একটু ভীতি থাকে, তাই অবশ্যই বেঙ্গলি থেকে ইংলিশে কিন্তু মার্কস অনেকটাই কমে যাবে। তো আমি সেই জন্য 48 বা 50-এর কাছাকাছি ধরছি ইংলিশের ক্ষেত্রে। আর ম্যাথ কিন্তু সহজ থাকে হ্যাঁ, অন্যান্য কোশ্চেনের তুলনায় কিন্তু ম্যাথটা বেশ সহজ থাকবে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু 65 থেকে 70 পাওয়া যায়। তাও আমি অনেক পরে অবশ্য কম ধরবো, কিন্তু আমি ধরে রাখলাম যে 65 কিন্তু অনেকেই স্কোর করতে পারবে। এবারে সব থেকে যেটা কঠিন সাবজেক্ট সেটা হচ্ছে জেনারেল স্টাডিজ। এটাতে অনেকের ভয় আছে। দেখো, জেনারেল স্টাডিটা কী রকম আসবে কোশ্চেন সেটাও তোমরা জানো না। তো মোটামুটি এটা ধরে নেওয়া যায় যে মিসলেনিয়াসে যে টাইপের কোশ্চেন আসে, যে কারেন্ট টপিক 5টা দেওয়া থেকে যে কোনো 2টো করতে হয়, 30 মার্কস থাকে 15 করে। তাহলে সেই ক্ষেত্রে আমি ধরে নিলাম যে 8 করে পেয়ে গেলে, কারণ আমি যে তোমাদেরকে সাজেশনটা দিয়েছি কারেন্ট টপিকের উপর, আশা করি ওই কারেন্ট টপিকের মধ্যেই পড়ে যায়, বা যেগুলো ট্রেন্ডিং টপিক থাকে তার মধ্যেই পড়ে যায়, অবশ্যই তোমরা কমন পেয়ে যাবে। সেখানে আমি ধরে নিলাম 8 তুমি 16 পেলে। এবার চলে আসে রিজনিংয়ে আমি কম করে 20 মার্কস ধরলাম, কারণ এই থার্ড পেপারের মধ্যেই কিন্তু রিজনিংটাও ভরা আছে। তো রিজনিং খুব একটা কঠিন থাকে না, সেখানে 20-এর মধ্যে 12 ইজি পাওয়া যায়। তাহলে এদিকে কারেন্ট টপিকে 16 গেল, এদিকে রিজনিংয়ে 12 গেল। এবারে অন্য যে সাবজেক্টগুলো থাকবে, মানে হিস্ট্রি, তারপরে লাইফ সায়েন্স, এদিকে উইমেন এম্পাওয়ারমেন্ট বা কারেন্ট অ্যাফেয়ার্স বা মিসলেনিয়াস টাইপের যে সমস্তগুলো থাকবে, সেখানে টোটাল কত 50 মার্কস থাকলো। 50 মার্কসের মধ্যে আমি ধরে নিলাম যে 20 পেলে, খুব কম করেও। তাহলে জিএসএ জেনারেল স্টাডিতে স্কোর দাঁড়ায় 48 থেকে 50 মার্কস। এইগুলো কিন্তু আমি সবই জেনারেলের রেসপেক্টে বলছি কিন্তু। তাহলে টোটাল কাট অফ যেটা দাঁড়ায়, যে বেঙ্গলিতে 55, ইংলিশে 50, ম্যাথমেটিক্সে কমিয়ে দিলাম অনেক 60, তারপরে এইদিকে জেনারেল স্টাডিতে 48, অর্থাৎ জেনারেল 210, অর্থাৎ 400-র মধ্যে 210 পেলে জেনারেল অবশ্যই ইন্টারভিউর ক্ষেত্রে ডাক পাবে এবং চাকরিটা পাওয়ার সম্ভাবনা রয়েছে। এবার চলে আসি ওবিসি এর ক্ষেত্রে। সরি, এটা ভুল হয়েছে, এটা ওবিসি বি হবে। ওবিসি বি অবশ্যই 10 নম্বর কম থাকবে, তাহলে আমি 200 মার্কস ধরে নিলাম। আর ওবিসি এ এসসি কিন্তু প্রায় কাট অফ কাছাকাছি থাকে এবং অনেকটাই কম থাকে জেনারেলের থেকে।
তো ওবিসি এ বা এসসি মোটামুটি 170 নম্বর পেলেই হবে, আর এসটি আরও অনেক কম থাকবে, 130 বা 40 নম্বর পেলেই কিন্তু মোটামুটি সেফ জোনে থাকবে এবং ইন্টারভিউয়ের ক্ষেত্রে কিন্তু ডাক পাবে। দেখো এর আগে অনেক এক্সামের কিন্তু কাট আপ আমি প্রেডিকশান দিয়েছিলাম, কিন্তু সাধারণত আমার ভুল হয় না, এটা আমার একান্ত ব্যক্তিগত কাট আপ আমি বললাম। তো তোমরা চেষ্টা করবে এই যে কাট আপটা বললাম এখান থেকে আরও কিছুটা হাই মার্কস তোলার, মানে ভালো একটা পজিশনে যাওয়ার। তো মোটামুটি এই রাউন্ড ফিগারের মধ্যেই থাকবে। মনে হচ্ছে আপাত দৃষ্টিতে যে এতটা কম মনে হচ্ছে 50%, কিন্তু ডেসক্রিপটিভে 50% পাওয়াটাও কিন্তু খুব কঠিন, তা আবার পিএসসির এক্সামের ক্ষেত্রে। তোমাদের বোঝার সুবিধার জন্য প্রত্যেকটা সেট একটা করে মক টেস্ট তোমাদেরকে আমি আপলোড করব। আজকে আমি ইংলিশের মক টেস্টটা দিচ্ছি, মানে ইংলিশ এরকম ধরনের কোশ্চেন তোমাদের আসতে পারে পরীক্ষায়। তো প্রথমে যদি রিপোর্ট রাইটিং থাকে, তো এই রিপোর্ট রাইটিংটা ভীষণ ইম্পর্টেন্ট রয়েছে এবারের জন্য, যে রাইট এ রিপোর্ট অফ সেলিব্রেশন অফ গান্ধীজিস বার্থডে রিসেন্টলি হেল্ড, অর্থাৎ গান্ধীজির জন্মজয়ন্তী পালন নিয়ে একটা রিপোর্ট লিখতে হবে। টাইম, প্লেস, গ্যাদারিং, গেস্ট, ইনভাইটেড, স্পিচেস, সং, রিসাইটেশন, সিগনিফিক্যান্স অফ দ্য ডে, কনক্লুশন, এই পয়েন্টের উপরে বেস করে রিপোর্ট রাইটিংটা লিখতে হবে। যদি কোনো পয়েন্ট বলে দেয় কিন্তু সেই পয়েন্টের উপরে কিন্তু ভিত্তি করে লিখবে, কারণ প্রত্যেকটা পয়েন্টের জন্য কিন্তু আলাদা আলাদা করে মার্কস আসছে। তো এটা 30 মার্কসের। তারপর যে ট্রান্সলেট ইন্টু ইংলিশ, অর্থাৎ এই যে বাংলাটা আছে সেটাকে ইংলিশে ট্রান্সলেট করতে হবে। আমি তোমাদেরকে আনসারটাও পরবর্তীকালে বলে দিচ্ছি, যে পাঠশালা বসিত বইকালে সব শুদ্ধ 8-10টি ছেলে মেয়ে পড়িতে আসিতে, সকলেই বাড়ি হইতে ছোট ছোট মাদুর আনিয়া পাতিয়া বসে, অপর মাদুর নাই, সে বাড়ি হইতে একখানা জীর্ণ কার্পেটের আসন আনিয়াছে। এর আগে তোমাদেরকে বলে দিয়েছিলাম যে ট্রান্সলেশন সেই সমস্তগুলোই করবে যেগুলো বিভিন্ন গল্প বা উপন্যাস থেকে নেওয়া হয়েছে এবং বিগত বছরগুলোতে পরীক্ষায় চলে এসেছিল ডব্লিউবিসিএস বা মিসলেনিয়াস অন্যান্য এক্সামের ক্ষেত্রে, সেগুলো করবে, কমন আসার সম্ভাবনা থাকবে। তো এটা রেখেছি 20 মার্কস। আর একটা হচ্ছে প্রেসিস রাইটিং, এটা হচ্ছে 20 মার্ক। এইগুলো তোমার, অর্থাৎ এই হচ্ছে একটা প্রেসি, যে ওয়াটার ইজ দ্য বেসিস অফ লাইফ, এভরি অ্যানিম্যাল, এরকম একটা তোমাদের প্যারাগ্রাফ থাকবে এবং সেটাকে প্রেসি লিখতে হবে। তোমরা নিয়ম জানো, এর আগে ভিডিওতে অনেক দেখিয়েছি প্রেসি কীভাবে লিখতে হয়। তো এই গেল 70 মার্কস। এবার আমি গ্রামার একটু আগে বললাম যে 20 মার্কসের থাকে, সাধারণত সেটাই থাকে। তো আমি এখানে 70-30 করেছি, অর্থাৎ গ্রামার 30 মার্কসে দিয়েছি। তো গ্রামারের ক্ষেত্রে কিন্তু কারেক্টলি স্পেলড, অর্থাৎ বানান শুদ্ধ ঠিক করে লেখা, এটা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট, এখান থেকে কিন্তু আসবেই। এখানে 5টা রাখা হয়েছে, হয়তো বেশি না এলে কমও আসতে পারে। তো দেখো এখানে প্রিলিমিনারি যেটা আছে সেটা সঠিক বানানটা কী লিখতে হবে, অ্যানিহিলেটেড আছে সঠিকটা কী লিখতে হবে, আমি একটু পরে আনসারগুলো বলছি। অকেশন, তারপর হচ্ছে অ্যাকোমোডেশন, তারপর হচ্ছে কমিটি। 7 নম্বরে রাখা আছে দেখো যে রাইট দ্য সেন্টেন্স উইথ ফ্রেজেস, অর্থাৎ ফ্রেজ দিয়ে মিনিংফুলি সেন্টেন্স তৈরি করতে হবে। থ্রু কোল্ড ওয়াটার, ইন এ ডিলেমা, ডাই ইন হারনেস, লিভ ইন দ্য ডার্ক, তারপর হচ্ছে স্ক্যাপি গোট। আর তারপরে সবশেষ 8 নম্বরে রাখা আছে দেখো অ্যান্টোনিম। অবশ্য যদি এগুলোতে বেশি দেওয়া থাকে, মানে 6টা বা 7টা দেওয়া থাকে, যে কোনো 5টা করে করতে হয়। প্রফিউজ, তারপরে হচ্ছে ডিসমে, তারপরে হচ্ছে রিট্র্যাক্ট, প্রিসাম্পটাস, অর্থোডক্স, এগুলোর অ্যান্টোনিম কিন্তু একটা করেই লিখবে, 2টো করে লেখার দরকার নেই। তো তোমাদের ফার্স্টে যেটা বললাম যে রাইট এ রিপোর্ট অফ সেলিব্রেশন অফ গান্ধীজির বার্থডে রিসেন্টলি হেল্ড, এই যে রিপোর্টটা বললাম এই রিপোর্টটার আনসারটা চলো দেখে নিই যে কীভাবে লিখবে। এই সমস্ত রিপোর্ট যদি বলে যে গান্ধীজির বার্থডে বা কিছু হয়ে গেছে, তো ফার্স্ট লাইনেই কিন্তু গান্ধীজির বার্থডেটা কোথায়, কীভাবে, কখন হয়ে গেছে সেই জিনিসটা কিন্তু একটু বলে দেবে। যে এখানে একটু লিখতে হতো, 151th বার্থ অ্যানিভার্সারি অফ গান্ধীজি, দ্য ওয়ার্শিপার অফ দ্য ট্রুথ অ্যান্ড নন ভায়োলেন্স, ওয়াজ সেলিব্রেটেড বাই সত্যাগ্রহ ক্লাব ইন XYZ সিটি yesterday at 10 AM উইথ জিল অ্যান্ড জিস্ট। অর্থাৎ 151তম গান্ধীজির জন্মদিন, দ্য ওয়ার্শিপার অফ ট্রুথ অ্যান্ড নন ভায়োলেন্স, মানে সত্য এবং অহিংসার পূজারী গান্ধীজির 151তম জন্মদিবস পালন হয়ে গেল সত্যাগ্রহ ক্লাবের উদ্যোগে গতকাল 10টায় প্রবল উদ্দীপনা এবং আগ্রহের সাথে। এই যে পুরো ঘটনাটা কিন্তু একটা দুটো এই 3টে সেন্টেন্সের মধ্যে কিন্তু প্রথমে বলে দেওয়া হলো, ঠিক এইভাবে স্টার্ট করবে এরকম যদি কোনো কারো যদি বার্থডে সেলিব্রেশন বলে সেইগুলো। তারপরে সেন্টেন্সে, তারপরে প্যারাগ্রাফে কীভাবে কী হয়েছে সেই ঘটনাগুলো একটু টানবে। দ্য সেলিব্রেশন স্টার্টেড ইন দ্য মর্নিং উইথ দ্য প্রেজেন্স অফ মেনি রিনাউন্ড পার্সন, ওয়াই দ্য প্রেসিডেন্ট অফ দ্য ক্লাব সেড, অর্থাৎ এই যে XYZ এমনিতে বিএসসি ক্লাসের ক্ষেত্রে বলা থাকে যে কোনো ব্যক্তির নাম বা জায়গার নাম লিখবে না, তাই সেই ক্ষেত্রে না ইউজ করাই ভালো, কোনো কাল্পনিক নাম বা কিছু না। তবে সবসময় XYZ এরকম না উল্লেখ করে মোটামুটি যতটা অ্যাভয়েড করা যায় সেটাই করবে। তো ওয়াই দ্য প্রেসিডেন্ট অফ দ্য ক্লাব সেড মহাত্মা গান্ধী স্ট্রাইভ টু লিড দ্য কান্ট্রি
to not just political independence but to a better India and a society free of caste, religious, economic and even gender prejudices. অনেকে যে একটা ভুল করো যে শুধুমাত্র হয়তো জন্মজয়ন্তী পালন বলে শুধু এটাই বলে যায় যে কারা কারা অনুষ্ঠান ছিল, কে কী বক্তব্য দিয়েছে, শুধু সেটাই বলে, মানে বক্তব্য দিয়েছে এই কথাগুলোই বলে, অর্থাৎ সভার কার্যবিবরণীটাই ডেসক্রাইব করে। তো যেটা সম্পর্কে আলোচনা করা হয়েছে অর্থাৎ গান্ধীজির সম্পর্কে, গান্ধীজির যে চিন্তাধারা বা তার যে আদর্শ, সেই আদর্শগুলো কিন্তু তুলে ধরতে হবে, তবেই কিন্তু একটা কমপ্লিট কিন্তু রিপোর্ট রাইটিং হবে। তো এখানে এটাই বলা আছে যে ওয়াই দ্য প্রেসিডেন্ট অফ ক্লাবের প্রেসিডেন্ট সভাপতি মহাত্মা গান্ধী সম্পর্কে বলেছেন মহাত্মা গান্ধী শুধু একজন নেতা ছিলেন না, মানে একটা রাজনৈতিক শুধু নেতা না, যে ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে সমাজের যে কাস্ট, জাতি প্রথা, তারপরে ধর্ম, অর্থনৈতিক, তারপরে জেন্ডার প্রিজুডিসেস, মানে যে লিঙ্গ বৈষম্য, সেই সব দিক থেকে কিন্তু তার চরম একটা অবদান রয়েছে। গান্ধীজি's lessons are relevant in every policy of the country such as Swachh Bharat, তারপরে স্বচ্ছ ভারত, রাইটস অফ ওমেন অ্যান্ড চিলড্রেন অ্যান্ড দ্য সিভিল লিবার্টিস অফ স্মল অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেড গ্রুপস, হেলথ অ্যান্ড ওয়েল বিইং অফ দ্য ইন্ডিয়ান ফার্মার্স অ্যান্ড দ্য ইন্ডিয়ান ভিলেজ। অর্থাৎ সর্বস্তরে সমস্ত মানুষ, শিশু, নারী, তারপরে কৃষক, সবার জন্য কিন্তু একটা চরম অবদান রয়েছে। অ্যাজ এ পার্ট অফ গান্ধীজি's বার্থডে plastic ban awareness campaign and Swachh Bharat Abhijan agenda was highlighted and a quiz contest, sit and draw recitation competition were also arranged। এই সমস্তগুলো বলতে হবে যে কী কী হয়েছিল, ওখানে লেখা ছিল পয়েন্টের মধ্যে। তারপর the celebration ended showing a cleaning campaign, Gandhiji's ideal thought is very important for today। এটা হয়ে গেল। তারপরে তোমাদের এই যে এটা একটা বই থেকে তুলে নিয়েছিলাম, সেই জন্য আমি দেখে নিলাম, তোমরা স্ক্রিনশট করে বা পজ করে নিয়ে দেখে নিতে পারো, এই যে ট্রান্সলেশন ছিল সেটা, এবং সেই সাথে পেশিটারও আমি বই থেকে নিয়েছিলাম, এখান থেকে তোমরা দেখে নিতে পারো। আর যে কারেক্টলি স্পেলিং ছিল দেখো, প্রিলিমিনারি, এটার বানান হচ্ছে PRELIMINARY, প্রিলিমিনারি। তারপরে অ্যানিহিলেটেড ANN হবে, ANNIHILATED। অকেশন বানানে OCCA আছে, এটা কিন্তু বারবার ভুল হয়ে যায়, তাই খুব সাবধান, এই বানানগুলো খুবই দেয়। তো হচ্ছে অ্যাকোমোডেশন, ACCOMMODATION। তারপরে কমিটিতে সবগুলোতেই কিন্তু ডবল আছে, অর্থাৎ MMITTEE। তারপরে যে ছিল, আমি পুরো সেন্টেন্সগুলো লিখিনি, তোমরা একটু লিখে নিও, যে থ্রু কোল্ড ওয়াটার, এটা হচ্ছে নিরুৎসাহ করা, ইন এ ডিলেমা মানে হচ্ছে উভয় সংকটে, ডাই ইন হার্নেস মানে যে কাজ করা, তারপরে হচ্ছে যে লিপ ইন দ্য ডার্ক মানে যে সাহসের সাথে অবিবেচকের মতো কাজ করা, তারপরে যে স্ক্যাপি গোট মানে যে যার উপর অন্যের দোষ চাপিয়ে দেওয়া হয়, তারপরে এরকমভাবে লিখতে হবে। আর অ্যান্টোনিম যেগুলো ছিল, যে প্রফিউজ কথার মানে হচ্ছে প্রচুর, অর্থাৎ এর অ্যান্টোনিম হচ্ছে স্ক্যান্টি, প্লেন্টি, অ্যাবান্ডেন্ট। আমি অনেকগুলো লিখে রেখেছি, কিন্তু আনসার লেখার সময় একটাই লিখবে। তারপর হচ্ছে ডিসমে আতঙ্ক বা হতাশা, ইলেট বা চিয়ারফুল। রিট্র্যাক্ট মানে হচ্ছে বাতিল করা, অ্যাকসেপ্ট বা অ্যাডমিট বা অ্যাপ্রুভ। প্রিসামটা সভদ্র, এর অপোজিট হচ্ছে মডেস্ট বা জেন্টেল। অর্থোডক্স মানে হচ্ছে গোঁড়া বা রক্ষণশীল, সেই ক্ষেত্রে অ্যান্টোনিম হচ্ছে কনজারভেটিভ। তাহলে এগুলো তোমাদেরকে বলে দিলাম। তোমাদের যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে দেবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করবে। সেই সাথে তোমরা যদি WBPSI বা ICDS, PSC ক্লার্কশিপ এই সমস্ত এক্সামে যদি তোমরা যে কোর্স করতে যাও, তাহলে এই পরীক্ষা প্রস্তুতির হোয়াটসঅ্যাপ প্রিমিয়াম গ্রুপে জয়েন করতে পারো, সেখানে সমস্ত কিছু ফেসিলিটিস পেয়ে যাবে।